হচ্ছে কম্পিউটার আর হচ্ছে মোবাইল। কম্পিউটার থেকে মনে হয় শোনা যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি না। কম্পিউটার থেকে মেবি শোনা যাচ্ছে না। হ্যাঁ, না কম্পিউটার থেকে শোনা যাচ্ছে না, মোবাইল থেকে শোনা যাচ্ছে। কম্পিউটারে এতক্ষণ আমি চেষ্টা করলাম। সেটিং এর প্রবলেম, এটা সেটিং এর প্রবলেম। জুমে সমস্যা করে কয়েকটা মিনিটে সেটিং। আচ্ছা, যাই হোক, এখন শোনো আমি বলি। তোমাদের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে দেখলাম। জি ম্যাম। আমাদের ক্লাস অ্যান্টিফাঙ্গাল কমপ্লিট করেছি, কতটুকু পড়ানো হয়েছে? ম্যাম আমাদের এখনো ম্যাম অ্যামাইনোগ্লাইকোসাইডসটা পড়ানো হয়নি। অ্যান্টিহেলমিনথিক পড়াই। অ্যামাইনোগ্লাইকোসাইড তো আমি পড়াই দিচ্ছি। ম্যাম আপনি টেট্রাসাইক্লিন দিয়ে শুরু করছিলেন। হ্যাঁ, টেট্রাসাইক্লিন, ম্যাক্রোলিডস, অ্যামাইনোগ্লাইকোসাইডস, ক্লোরামফেনিকল এগুলো পড়ানো হয়ে গেছে না? ম্যাম আপনি অ্যামাইনোগ্লাইকোসাইড ছাড়া বাকি তিনটা পড়াইছেন। হ্যাঁ, অ্যামাইনোগ্লাইকোসাইড ছাড়া বাকি তিনটা পড়াইছেন। শিওর? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে অ্যামাইনোগ্লাইকোসাইডটা পড়াই। কিন্তু আমার মনে হচ্ছে আমি পড়াইছি, তাহলে কাদেরকে পড়ালাম? এমবিবিএস আপনি কে? এমবিবিএস দিয়ে পড়াইছেন তাহলে আর কি। আচ্ছা, অসুবিধা নেই, অ্যামাইনোগ্লাইকোসাইড এত বড় না, আমি তোমাদেরকে আজকে পড়াই দিচ্ছি। মামা তাহলে অ্যান্টিহেলমিনথিক আজকে অ্যামাইনোগ্লাইকোসাইডটা ম্যাম পড়াবো। অ্যান্টিহেলমিনথ থেকে কি কি লাগবে একটু বলে দিবেন আর কি ম্যাম। অ্যান্টিহেলমিনথিক ড্রাগ পুরো পড়ায়নি আমাদের। অ্যান্টিহেলমিনথিক আমার টপিকে ছিল না, এটা কার কথা ছিল? অ্যান্টিহেলমিনথিক আমার টপিক ছিল না। আচ্ছা দেখি আমি তোমাদের কি করতে পারি। অ্যান্টিহেলমিনথিক মানে অন্য কারো টপিক ছিল। আচ্ছা, আর হচ্ছে তোমাদের অ্যান্টিনিওপ্লাস্টিকটা আজকে হচ্ছে আমি ক্লাসিফিকেশনটা বলে দিতাম, আর স্ক্যাবিসটা। স্ক্যাবিসেও কিছু লাগে না তেমন, অ্যান্টিনিওপ্লাস্টিকও কিছু লাগে না, শুধু ক্লাসিফিকেশন। মানে এই দুটো হচ্ছে আমার টপিক বাকি আর কি। এই হুট ম্যাম করে কোনটা? কি ডেট দিয়ে দেয়, প্রথমে ম্যাম বলে কোন কি দুইটা আইটেম? পরে পরীক্ষা নেবে, এখন হচ্ছে হঠাৎ করে দেখেছি ডেট দিয়ে দিচ্ছে তোমাদের কার ফাইনালে। কি করে ম্যাডাম কি চিন্তা কোন দুইটা আইটেম বলতেছেন ম্যাম? হ্যাঁ, কোন দুইটা আইটেমের কথা বলতেছেন? আইটেম না, টপিক। স্ক্যাবিস, স্ক্যাবিস আর হচ্ছে অ্যান্টিনিওপ্লাস্টিক ড্রাগ। ম্যাম আইটেম কার্ডের মধ্যে নাই। নিওপ্লাস্টিকটা নাই? না ম্যাম। আর স্ক্যাবিস আছে? না আজকে বিশ্ব তো এখানে এরকম কোনো জ্ঞান নাই। স্ক্যাবিসও নাই তোমাদের কার্ডে না? না ম্যাম। আচ্ছা, তাহলে বাদ দিই, অসুবিধা নেই। এটা আমি মনে হয় এমবিবিএস এরটা দেখতেছি, ফলো করতে। আমাদের কার্ডে তো কয়েকটা টপিক নেই। আচ্ছা, ভালো হয়েছে। তাহলে তাহলে আমরা আজকে যে অ্যামাইনোগ্লাইকোসাইডটা পড়ে ফেলি আগে। তো তোমাদেরকে যে আমি এতদিন ধরে অ্যান্টিফাঙ্গাল পড়াচ্ছি, এতদিন বলো নাই কেন অ্যামাইনোগ্লাইকোসাইড পড়াই না? যে প্রোটিন সিনথেসিস শেষ করে ম্যাম চলে গেছি আমি, আমরা এটা মনে হচ্ছে এমবিবিএস পড়াইছেন, এর কিন্তু শেষ খেয়াল করতে করে হবে পরে। দেখলাম যে যখন আইটেম দিতে গেছি তখন খেয়াল করে দেখলাম যে অ্যামাইনোগ্লাইকোসাইডটা পড়ানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, অ্যামিনোগ্লাইকোসাইড লিখো, নামগুলো লিখো কি কি আছে দেখো। অ্যামিনোগ্লাইকোসাইড হচ্ছে একটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। হ্যাঁ, তাহলে প্রথমে নামগুলো লিখে ফেলি আমরা, কি কি পাওয়া যায়। এগুলো কিছু হচ্ছে, এগুলো মোস্টলি ইনজেক্টেবল দেওয়া হয়, কিছু হচ্ছে ওরাল অ্যামিনোগ্লাইকোসাইড আছে। তো ওরাল গুলো হচ্ছে মাত্র 2-3টা, ওগুলো আমরা হচ্ছে আলাদা করে শিখবো। তো এখন অ্যাজ এ হোল অ্যামিনোগ্লাইকোসাইড গুলো এখানে আমি লিখে দিচ্ছি কি কি নাম আছে দেখো। ঠিক আছে, তাহলে অ্যামিনোগ্লাইকোসাইড দেখো কি কি আছে। স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, জেন্টামাইসিন, ক্যানামাইসিন, অ্যামিকাসিন, টোব্রামাইসিন, নেটিলমাইসিন, সবগুলোর মধ্যে মাইসিন। ঠিক আছে, তাহলে এতে জেনারেল প্রপার্টি লিখো প্রথমে। জেনারেল প্রপার্টিজ অফ অ্যামিনোগ্লাইকোসাইডস, প্রথমটা গেল হচ্ছে নামগুলো কি কি। এখন আসে হচ্ছে জেনারেল প্রপার্টি। প্রথমে আমরা আসি হচ্ছে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি। ঠিক আছে, তোমাদের এটা
খুব কমন কোশ্চেন রিটেনে যে অ্যামাইনোগ্লাইকোসাইডস এর জেনারেল প্রপার্টি অথবা আসবে হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যামাইনোগ্লাইকোসাইড অথবা আসবে হচ্ছে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি, যে কোনো ভাবে কোশ্চেন আসতে পারে, এটা একই অ্যান্সার হবে। জেনারেল প্রপার্টিস অফ অ্যামাইনোগ্লাইকোসাইডস। তো অ্যামাইনোগ্লাইকোসাইডে কি থাকে, একটা হচ্ছে হেক্সোস রিং থাকে, দেখো সবাই হেক্সোস রিং। একটা হেক্সোস রিং থাকে যার সাথে হচ্ছে বিভিন্ন রকম অ্যামাইনো সুগার অ্যাটাচ থাকে, অ্যামাইনো সুগারস অ্যাটাচ থাকে। কি দিয়ে অ্যাটাচ থাকে, এটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে অ্যাটাচ থাকে, লিখে রাখো অ্যাটাচড বাই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এটা হচ্ছে ওদের স্ট্রাকচার। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে অ্যাটাচ থাকে। আচ্ছা, এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট দেখো, দে আর হাইলি ওয়াটার সলিউবল। হাইলি ওয়াটার সলিউবল, তোমাদেরকে পরীক্ষার সময় জিজ্ঞেস করবে কয়েকটা ওয়াটার সলিউবল ড্রাগের নাম বলো, অ্যামাইনোগ্লাইকোসাইড অবশ্যই বলতে হবে এর মধ্যে, বুঝছো? অ্যামাইনোগ্লাইকোসাইড একটা হচ্ছে হাইলি ওয়াটার সলিউবল অ্যান্টিবায়োটিক। আচ্ছা, তারপর লিখো মোর অ্যাক্টিভ অ্যাট অ্যালকালাইন পিএইচ দেন অ্যাসিডিক পিএইচ। এটা হচ্ছে অ্যালকালাইন পিএইচ এ বেশি অ্যাক্টিভ থাকে দেন অ্যাসিডিক পিএইচ। মোর অ্যাক্টিভ অ্যাগেইনস্ট অ্যালকালাইন ইন অ্যালকালাইন পিএইচ দেন অ্যাসিডিক পিএইচ। More active in alkaline pH than acidic pH. আচ্ছা, 4 নাম্বার লিখো they are more active against gram negative microorganisms. Highly active against gram negative microorganisms. তারপরের পয়েন্ট লিখো মোস্টলি given intravenously অথবা parenterally. Mostly given parenterally. যেহেতু হাইলি ওয়াটার সলিউবল, এটা হচ্ছে বেসিক ফর্মুলা, সেজন্য ওরা লিপিড ব্যারিয়ার ক্রস করে যেতে পারে না, মানে হচ্ছে ওরালি সেজন্য আমরা দিব না। এই জন্য আমরা কি হাইলি ওয়াটার সলিউবল, সেজন্য এটাকে সরাসরি আমাদেরকে ব্লাড সার্কুলেশনে দিতে হবে, কারণ যদি এটা আমরা ওরালি দেই তাহলে ব্যারিয়ার ক্রস করবে না, অ্যাবজর্পশনও হবে না, কোনো কাজই করবে না, কারণ এরা হাইলি ওয়াটার সলিউবল, লিপিড ব্যারিয়ার ক্রস করতে পারে না। তারপরে পয়েন্ট লিখো they are bactericidal. Bactericidal. Aminoglycosides produce concentration dependent killing. দেখো concentration dependent killing মানে কি, যত বেশি হায়ার কনসেন্ট্রেশন দেওয়া হবে তত বেশি ব্যাকটেরিয়াকে সে কিল করবে। Higher concentration kill a larger proportion of bacteria and at a more rapid rate. এটাই হচ্ছে কি concentration dependent killing of aminoglycoside. তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে they produce concentration dependent killing. Aminoglycosides concentration dependent killing করে। আচ্ছা, তারপরের পয়েন্ট লিখো they have significant post antibiotic effect. They have significant post antibiotic effect. এগুলো তোমাদের ভাইভাতে বা হচ্ছে রিটেনে আসবে, ডেফিনেশন গুলো একটু লিখে নাও ভালো করে, যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং কি, টাইম ডিপেন্ডেন্ট কিলিং কি, ব্যাকটেরিসাইডাল বলতে কি বুঝো, ব্যাকটেরিস্ট্যাটিক বলতে কি বুঝো, তারপর হচ্ছে যেটা ডিপেন্ডেন্ট কি পোস্ট অ্যান্টিবায়োটিক, এই জিনিসগুলা যেতে আসবে।
ভাইভাতে বা লিখলে এই ছোট ছোট ডেফিনিশন গুলো জিজ্ঞেস করবে। ম্যাম কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং বলতে কি বোঝায়? এটা হচ্ছে হায়ার, এটা তোমাদেরকে ইন্ট্রোডাকশনে স্যার এগুলো পড়াইছে, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, টাইম ডিপেন্ডেন্ট কিলিং, এগুলো পড়ানোতে কোনো কথা তো একদমই ম্যাম পড়াইছে ম্যাম। হ্যাঁ, তো কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং হচ্ছে কি, হায়ার কনসেন্ট্রেশন কিলস এ লার্জার প্রপোর্শন অফ ব্যাকটেরিয়া, মানে যত বেশি হাই কনসেন্ট্রেশনে ওষুধটা দিবা তত বেশি লার্জ প্রপোর্শনে সে ব্যাকটেরিয়াকে কিল করবে। এটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, মানে ওর কনসেন্ট্রেশন বাড়ালে কিলিং ক্যাপাসিটিটা বাড়বে। দিস ইজ দ্য কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং। আচ্ছা, তারপরে লাস্টের পয়েন্ট হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট প্রডিউস করে। দে হ্যাভ পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। আচ্ছা, এবার আসো ফার্মাকোকাইনেটিক্স। লেখা দেখতে পাচ্ছ তো, তাই না স্ক্রিনে? জি ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম আমি আগেই বলছি যে দে আর ভেরি পোরলি অ্যাবসর্বড ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেহেতু হাইলি ওয়াটার সলিউবল, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে দে আর ভেরি পোরলি অ্যাবসর্বড ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। দেখেন এতে আসলে কথা আজকে কিসের আইডিয়া দিয়ে ইয়ে করছি আপনার, যে তো অনেকগুলো অনেকবার ডিসকাশন হয়েছে। হ্যাঁ, এখন শুধুই কোভিড পেশেন্ট, হিমোগ্লোবিন, ফেরিটিন, সিআরপি, এগুলো কোভিড পেশেন্ট। ইয়ে ওনাটা হচ্ছে আপনার কোভিড পেশেন্টের আউটকাম, মানে হিমোগ্লোবিন লেভেল লোয়ার আর হচ্ছে আপনার নরমাল লেভেল যদি থাকে তাহলে কোভিড পেশেন্টের আউটকাম চেক কি আসে সেটি। না না, ওনারটা দেখে নেই। কোভিড এমনিতে আমাদের ইয়ে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে আপনার এগুলো সব ফিক্স হয়ে গেছে। বেতনতে ওগুলা হচ্ছে ওই দিন ওনার সাথে ডিসকাশন করে ঠিক হচ্ছে। এখন উনি হচ্ছে যে লেখা নিয়ে কাজ করতেছে উনি, আর হচ্ছে উনি আপনার সাথে ইয়ে করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে না। তো ক্লিনিক্যাল সাইডের জিনিসগুলা ওগুলা রেডি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, এটা তো জিজ্ঞেস করবো। হ্যাঁ সেটাই। আচ্ছা, তারপর লিখো therefore aminoglycosides are usually administered intravenously। তাহলে কিভাবে ইন্ট্রোডিউস করি আমরা? ইন্ট্রাভেনাসলি দেই অথবা ইন্ট্রামাসকুলার দেই, ইন্ট্রামাসকুলারলি অথবা ইন্ট্রাভেনাসলি। আচ্ছা, তাহলে হাফ লাইফ হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইডের 2 to 3 আওয়ার্স। 2 to 3 আওয়ার্স হাফ লাইফ হচ্ছে, 2 to 3 আওয়ার্স। আচ্ছা, যেহেতু এটা হাইলি পোলার, তার মানে কি হাইলি ওয়াটার সলিউবল পোলার, সেজন্য এটা হচ্ছে সেলগুলোতে খুব বেশি ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড হয় না, সেলের ভিতরে খুব সহজে ঢুকে না। হ্যাঁ, ইভেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা আই এসব জায়গাও কম ঢুকে, আনলেস দেয়ার ইজ অ্যাক্টিভ ইনফ্লামেশন। যদি ইনফ্লামেশন থাকে তাহলে সেখানে যায়, 20% এর মতো যায়, এত বেশি যায়।
আচ্ছা, যেটা হচ্ছে রেনাল ডিজিজের পেশেন্ট, রেনাল ইম্পেয়ারমেন্টের পেশেন্ট, তাদের ক্ষেত্রে হচ্ছে হাফ লাইফটা অনেক বেড়ে যায়। হাফ লাইফ আমরা বলছি নর্মালি 2 to 3 আওয়ার্স, কিন্তু রেনাল ইম্পেয়ারমেন্টের পেশেন্টদের ক্ষেত্রে হাফ লাইফ হচ্ছে 24 to 48 আওয়ার্স পর্যন্ত হয়। কারণ এটা হচ্ছে কিডনি দিয়ে এক্সক্রিশন হয়, যার কারণে রেনাল ইম্পেয়ারমেন্টের পেশেন্টরা ড্রাগটাকে ঠিকমতো এক্সক্রিট করতে পারে না, যার কারণে হাফ লাইফটা বেড়ে যায়। সেই জন্য রেনাল ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট নিডেড। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এরা কন্ট্রাইন্ডিকেটেড ইন রেনাল ডিজিজ। আচ্ছা, বলা হচ্ছে যে হাফ লাইফ এত কম, হ্যাঁ, তারপরেও বলা হয় যে অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের মেডিসিন গুলো আমাদের ওয়ান্স ডেইলি ডোজিং দেওয়া হয়। কেন? কারণ হচ্ছে সিগনিফিকেন্ট পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টের জন্য। মানে হচ্ছে আমরা ওষুধটা দেওয়ার পরেও দেখা যাচ্ছে অনেক সময় ধরে কাজ করতেছে, এলিমিনেশন হওয়ার পরেও তার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিটা পারসিস্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। এটা হচ্ছে 24 আওয়ার্স পর্যন্ত থাকতে পারে, যার কারণে আমরা সিঙ্গেল ডেইলি ডোজ দিলেও হয়। শাস্তি করে যাবো কালকে বিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে এবার মেকানিজম অফ অ্যাকশন বা ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক্স লিখো, অ্যামিনোগ্লাইকোসাইডস bind to 30S ribosomal subunit. 30S ribosomal subunit binds with 30S ribosomal subunit. তারপর হচ্ছে একটা অ্যারো দিয়ে নিচে লিখো, অ্যামিনোগ্লাইকোসাইডস inhibits the protein synthesis by 3 mechanisms. তিনটা ওয়েতে, মানে যখন সে 30S রাইবোসোমাল সাবইউনিটের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পরে হচ্ছে তিনটা ওয়েতে সে প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে। নাম্বার 1 লিখো, interference with the initiation complex of peptide formation. মানে যে পেপটাইডটা তৈরি হয়, পেপটাইডটা তৈরি হওয়ার আগে যে ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হয়, সেই ইনিশিয়েশন কমপ্লেক্সটাকে ইন্টারফেয়ার করবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ইন্টারফেরেন্স উইথ দ্য ইনিশিয়েশন কমপ্লেক্স অফ পেপটাইড ফরমেশন। ইন্টারফেরেন্স উইথ দ্য ইনিশিয়েশন কমপ্লেক্স অফ পেপটাইড ফরমেশন। Number 2, misreading of mRNA. Misreading of mRNA. Which causes incorporation of incorrect amino acid into the peptide. মানে হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে পেপটাইড চেইনের মধ্যে যাওয়ার কথা, সেটা না ইনকর্পোরেট করে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে, মানে যেটা মিসরিড করবে, মানে আরেকটা ভুল অ্যামাইনো অ্যাসিডকে হচ্ছে ইন্ট্রোডিউস করবে ওখানে। তাহলে পেপটাইড চেইনটা কি হবে? নন ফাংশনাল একটা প্রোটিন তৈরি করবে তখন। তাহলে এটা লিখো সুন্দর করে, মিসরিডিং অফ mRNA which causes incorporation of incorrect amino acids into the peptide, which causes incorporation of incorrect amino acids into the peptide, resulting in a non-functional protein. Resulting in a non-functional protein. আলটিমেটলি এমন একটা প্রোটিন তৈরি করবে যেটা হচ্ছে নন ফাংশনাল, মানে কোনো কাজ করবে না। আচ্ছা,
Number 3, breakup of polysomes. Breakup of polysomes into non-functional monosomes. Breakup of polysomes into non-functional monosomes. যে পলিজোম গুলো থাকবে পেপটাইডে সেগুলোকে ব্রেকডাউন করে মনোজোম তৈরি করবে এবং মনোজোম গুলো হচ্ছে নন ফাংশনাল, যার কারণে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসটা যেই প্রোটিনগুলো সিনথেসিস হয় সেগুলো ইফেক্টিভ হয় না। আচ্ছা, একদম লাস্টে লিখো irreversibly inhibits the protein synthesis. লাস্টে অ্যারো দিয়ে লিখো irreversibly, অ্যারো দিয়ে নিচে লিখো অ্যারো দিয়ে irreversibly inhibits the protein synthesis, leads to cell death. Irreversibly inhibits the protein synthesis, leads to cell death. আচ্ছা, এবার আসো ইন্ডিকেশন। আগেই বলেছি যে দে আর অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে সব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগেইনস্ট ইফেক্টিভ থাকবে। কাদের কাদের এগেইনস্ট ইফেক্টিভ থাকবে? ইকোলাই, ক্লেবশিয়েলিয়া, প্রোটিয়াস, সেরাসিয়া, তাই না? অনেকগুলো আছে এনক্রোব্যাক্টর। তো গ্রাম নেগেটিভ যেসব সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেগুলোতে আমরা অ্যামাইনোগ্লাইকোসাইড দিই। নরমাল যেসব ইনফেকশন হয় সেগুলোতে আমরা ইউজুয়ালি অ্যামাইনোগ্লাইকোসাইড ইউজ করি না। যেমন হচ্ছে যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাই না? বেশিরভাগ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে। তাহলে যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে নরমালি আমরা কি ইউজ করি? সিপ্রোফ্লক্সাসিন ইউজ করি, ফ্লুরোকুইনাল, তাই না? কিন্তু যদি সেটা সিভিয়ার হয়ে যায়, সিপ্রোফ্লক্সাসিন কাজ না করে, তখন আমরা ইনজেক্টেবল কি দেই? এই যে জেন্টামাইসিন, মানে হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড দেই। তাহলে লিখো সিভিয়ার ইনফেকশন কজড বাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যেমন কোন কোন ব্যাকটেরিয়া দিয়ে হবে? ইকোলাই, সিউডোমোনাস, প্রোটিয়াস, ক্লেবশিয়েলা, এন্টেরোব্যাক্টার, সেরাসিয়া। ইকোলাই, ক্লেবশিয়েলা, প্রোটিয়াস, সিউডোমোনাস, এন্টেরোব্যাক্টার, সেরাসিয়া, অ্যাসিনেটোব্যাক্টার, এগুলো দিয়ে যেগুলো হবে, যে ইনফেকশনগুলো সিভিয়ার ইনফেকশন সেগুলোতে আমরা ইউজ করি। যেমন কি কি হতে পারে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে সিভিয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তারপর হচ্ছে এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ডাইটিস হচ্ছে যে এরা গ্রাম পজিটিভ অন্য ওষুধের সাথে একসাথে দিতে হবে, কম্বাইন করে এন্ডোকার্ডাইটিস ইন কম্বিনেশন উইথ অ্যান্টিবায়োটিক্স এগেইনস্ট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এন্ডোকার্ডাইটিস। আচ্ছা, তারপর হচ্ছে সিভিয়ার জিআইটি ইনফেকশন।
severe gastrointestinal infection. তারপর লিখো টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস তারপর লিখো প্লেগ। প্লেগ টিউবারকুলোসিস, প্লেগ, টুলারেমিয়া। টুলারেমিয়া। তো লাস্টের যে তিনটা বললাম টিউবারকুলোসিস, প্লেগ, টুলারেমিয়া, এগুলোর পাশে দিয়ে লেখা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। মানে এই তিনটা ডিজিজে ইউজুয়ালি হচ্ছে স্ট্রেপ্টোমাইসিনটা ইউজ হয়, ওগুলো আমরা ইউজ করি না। স্ট্রেপ্টোমাইসিন, টিউবারকুলোসিস, প্লেগ, টুলারেমিয়া। এটা লিখতে পারো ব্রুসেলোসিস। ব্রুসেলোসিস এগুলাতে ইউজ করা হয় শুধুমাত্র স্ট্রেপ্টোমাইসিন। ব্রুসেলোসিস। আচ্ছা, এছাড়া হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিস ইনফেকশনে যখন মেনিনজাইটিস আমরা ইন্ট্রাথিক্যালি দিই, মানে সরাসরি আমরা হচ্ছে ইন্ট্রাথিক্যালি জেন্টামাইসিনটা দিই। মেনিনজাইটিস যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে হয় তখন আমরা সরাসরি ইন্ট্রাথিক্যালি কি দেই, জেন্টামাইসিন দিয়ে থাকি। তাহলে লিখো হচ্ছে মেনিনজাইটিস। এগুলা গেল হচ্ছে সব সিস্টেমিক ইনফেকশন, মানে হচ্ছে যেগুলোতে আমরা ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাভেনাস এগুলা দিব সিস্টেমিক। এবার হচ্ছে টপিক্যাল। টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে আমরা হচ্ছে টপিক্যালি কোথায় দিব। টপিক্যালি হচ্ছে ক্রিম, অয়েনমেন্ট, সলিউশন, এগুলো ইউজ করি আমরা। কোথায় কোথায় লিখো, ইনফেক্টেড বার্ন। ইনফেক্টেড বার্ন কারো পুড়ে গেছে, পুড়ে যাওয়া জায়গায় যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা দিই ইনফেক্টেড বার্ন। এগুলাতে কোনগুলো দেই, জেন্টামাইসিন দেই আমরা। জেন্টামাইসিন সালফেট, অয়েনমেন্ট থাকে বা ক্রিম থাকে, এগুলো দেই। ইনফেক্টেড বার্ন, তারপর ইনফেক্টেড ওন্ডস, কোথাও কেটে গেছে বা হচ্ছে ব্যথা মানে ওন্ড হয়েছে, সেখানে যদি ওন্ড ইনফেকশন থাকে সেখানে আমরা দিই ইনফেক্টেড ওন্ডস অর স্কিন লেশনস। ইনফেক্টেড ওন্ড অর স্কিন লেশনস। তারপর অকুলার ইনফেকশন মানে চোখের ইনফেকশন যদি থাকে সেখানে আমরা সলিউশন দিই, মানে ড্রপ দিই, জেন্টামাইসিন ড্রপ দিতে পারি। অকুলার ইনফেকশন। তাহলে কি কি পেলা, টপিক্যাল ইউজের মধ্যে ইনফেক্টেড বার্ন, ইনফেক্টেড ওন্ডস, স্কিন লেশনস, তারপর হচ্ছে অকুলার ইনফেকশন। এগুলো আমি অ্যাজ এ হোল বলছি। স্ট্রেপ্টোমাইসিনের কিছু আলাদা ইন্ডিকেশন আছে, সেটা তো আলাদা বলেই দিলাম। টিউবারকুলোসিসে তোমরা জানো এটা একটা ফার্স্ট লাইন ড্রাগ। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাজ এ হোল এদের হচ্ছে ইন্ডিকেশন। কিছু টপিক্যাল যেগুলো আছে দুইটা, ওগুলো আমি পরে বলবো, একটু পরে। আমি আগে অ্যাডভার্স ইফেক্ট বলে নিয়ে দেব। অ্যাডভার্স ইফেক্ট কি কি হয় লিখো। হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্টস? তিন ধরনের টক্সিসিটি করে। একটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি, লিখো নেফ্রোটক্সিসিটি।
তাহলে নেফ্রোটক্সিসিটি, অটোটক্সিসিটি আর হচ্ছে নিউরোমাসকুলার টক্সিসিটি। আচ্ছা, তো নেফ্রোটক্সিসিটি যেটা, এটা হচ্ছে রিভার্সিবল, মানে এটা রিভার্স করা যায়। যদি ওষুধটা বন্ধ করে দেয় তখন কি হবে, আস্তে আস্তে টক্সিসিটিটা কমে যাবে, নেফ্রোটক্সিসিটি যেটা। অটোটক্সিসিটি এটা হচ্ছে ইরিভার্সিবল। অটোটক্সিসিটিটা হচ্ছে ইরিভার্সিবল। কি হয়, দুই ধরনের হয়, একটা হচ্ছে কক্লিয়ার টক্সিসিটি আর একটা হচ্ছে ভেস্টিবুলার টক্সিসিটি। অটোটক্সিসিটির মধ্যে দুই ধরনের হয়, একটা হচ্ছে কক্লিয়ার টক্সিসিটি, মানে কক্লিয়া, কানের যে কক্লিয়া আছে সেই কক্লিয়ার টক্সিসিটি, আর একটা হচ্ছে ভেস্টিবুলার টক্সিসিটি। যদি কক্লিয়ার টক্সিসিটি হয় সেখানে সিমটম কি হবে, লস অফ হিয়ারিং, মানে পেশেন্ট কানে শুনতে পাবে না, কানে কম শুনবে। কক্লিয়ার টক্সিসিটি যখন হবে সেখানে মেইনলি হবে হচ্ছে লস অফ হিয়ারিং। আর ভেস্টিবুলার টক্সিসিটি যেটা, সেখানে হবে কি, ভার্টিগো, মানে মাথা ঘুরাবে, যেহেতু ভেস্টিবুল কি করে, ব্যালেন্স মেইনটেইন করে। তাহলে লস অফ ব্যালেন্স এন্ড ভার্টিগো, লস অফ ব্যালেন্স এন্ড ভার্টিগো। আচ্ছা, আর কি কি হতে পারে এগুলো ছাড়া? আরেকটা বললাম নিউরোমাসকুলার টক্সিসিটি, এটাতে এত ডিটেইলস বলার কিছু নাই। আরেকটা জিনিস
তোমরা কতটুকু শুনেছো? অ্যাডভার্স ইফেক্ট, অটোটক্সিসিটি পুরোটা শেষ হয়েছে বলেছে? জি ম্যাম। আচ্ছা, তারপর হাইপার সেন্সিটিভিটি পর্যন্ত শুনছো? ম্যাম অটোটক্সিসিটি শেষ হয়েছে, এরপরে না ম্যাম হাইপার সেন্সিটিভিটিটা শুনিনি। আচ্ছা, লিখো হাইপার সেন্সিটিভিটি, ফিভার, স্কিন র্যাশ, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, এগুলো হচ্ছে হাইপার সেন্সিটিভিটির মধ্যে। ফিভার হতে পারে, স্কিন র্যাশ হতে পারে, অ্যালার্জিক ম্যানিফেস্টেশনস হতে পারে। আচ্ছা, যদি আমরা স্ট্রেপ্টোমাইসিন প্রেগন্যান্সিতে দিই তাহলে কি হতে পারে? নিউবর্ন ডেফনেস হতে পারে। ডেফনেস ইন নিউবর্ন মানে সে কানে শুনবে না, ডেফনেস। তাহলে সেজন্য এটা হচ্ছে রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি। অ্যামিনোগ্লাইকোসাইড গুলা রিলেটিভলি কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি, ডেফনেস করতে পারে। আচ্ছা, এখন যেহেতু ইন্ডিভিজুয়াল আলাদা করে বলি নাই, সবগুলো একসাথে বলছি আমি। এখানে হচ্ছে জেন্টামাইসিনটা কোত্থেকে আসে, সোর্স গুলো একটু একটু ছোট ছোট করে লিখে নাও। জেন্টামাইসিনটা আসে হচ্ছে মাইক্রোমনোস্পোরা থেকে। মাইক্রোমনোস্পোরা ন্যাচারাল সোর্স এটা, মাইক্রোমনোস্পোরা। আর স্ট্রেপ্টোমাইসিন যেটা, স্ট্রেপ্টোমাইসিনটা আসে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস গ্রাইসিয়াস থেকে। স্ট্রেপ্টোমাইসিস গ্রাইসিয়াস থেকে। কি হচ্ছে ম্যাডাম? কোথায় যেন গেল, দেখেন তো একটু। পরীক্ষা টরীক্ষা চলতেছে নাকি দেখেন। আচ্ছা, তাহলে স্ট্রেপ্টোমাইসিস গ্রাইসিয়াস থেকে আসে হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এবার আসো যে দুটা আমরা হচ্ছে কিসে দেই, টপিক্যালি দেই। নিওমাইসিন এন্ড কানামাইসিন, দেখো নিওমাইসিন কানামাইসিন, KANAMICIN, কানামাইসিন আর নিওমাইসিন। তো কানামাইসিন আর নিওমাইসিন আমরা এটা বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে। বোথ অ্যাক্টিভ এগেইনস্ট বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো তাহলে আমরা ওরাল কেন দিব, তাই না? এরা হচ্ছে হাইলি ওয়াটার সলিউবল, তাহলে এরা তো ওরাল দিয়ে কোনো লাভ নাই, কারণ এরা কি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে ভেরি পুয়ারলি অ্যাবজর্পশন হবে, মানে অনেক কম অ্যাবজর্পশন হবে, যার কারণে এটা হচ্ছে কোনো কাজই করার কথা না। তাহলে কেন দেই? কারণ হচ্ছে গিয়ে বাউল প্রিপারেশনের জন্য দিই। ধরো কোনো পেশেন্টের গাট সার্জারি হবে, মানে বাউল সার্জারি হবে, স্মল ইন্টেস্টাইন অথবা লার্জ ইন্টেস্টাইনের সার্জারি হবে। তো স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন হচ্ছে হাউস অফ ব্যাকটেরিয়া, ওখানে অনেক বেশি অ্যামাউন্টে হচ্ছে কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, তাই না? ওখানে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে। তাহলে যখন ওখানে কোনো অপারেশন হবে তখন আলটিমেটলি কি হতে পারে, সেই ব্যাকটেরিয়া গুলো ইটসেলফ হচ্ছে ইনফেকশন করে ফেলতে পারে, যেহেতু ওখানে একটা কাট সারফেস থাকবে, হ্যাঁ অপারেশন হচ্ছে। তারপর সেই ব্যাকটেরিয়া গুলো ওখান থেকে ব্লাডে চলে যেতে পারে, ব্লাড ভেসেল ইরোড করে, যেহেতু ওখানে কাট হবে, ব্লাড ভেসেল কাটতে হবে, তারপর হচ্ছে যে মিউকাস মেমব্রেন কাটতে হবে। তাহলে ওই জিনিসগুলা থেকে কি হবে, ব্যাকটেরিয়া গুলো স্প্রেড করে ব্লাডে গিয়ে সেপসিস হয়ে যেতে পারে, সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে। তো সেজন্য করে কি যে নিওমাইসিন কানামাইসিন গাট সার্জারির আগে, এটাকে বাউল প্রিপারেশন বলা হয় যে বাউল প্রিপারেশন। তাহলে বাউলটাকে আমরা প্রিপেয়ার করি কি করি, গাট সার্জারির আগে নিওমাইসিন আর কানামাইসিন পেশেন্টকে খাওয়াই দেওয়া হয়। তো খেলে কি হয়, ওরা ওই জায়গায় টপিক্যালি, ওরা তো অ্যাবজর্পশন হবে না, তার কারণে কি তারা অ্যাডভার্স ইফেক্টও প্রডিউস করতে পারবে না। এটা হচ্ছে হাইলি টক্সিক। একটা জিনিস মনে রাখবেন, নিওমাইসিন আর কানামাইসিন হাইলি টক্সিক,
যার কারণে আমরা এদেরকে ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাসকুলার ইউজ করি না। জেন্টামাইসিনদেরকে যেমন আমরা ইউজ করি, জেন্টামাইসিন, তারপর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। আচ্ছা, তাহলে নিওমাইসিন আর ক্যানামাইসিন যদি আমরা ইন্ট্রাভেনাসলি বা ইন্ট্রামাসকুলারলি দেই, এরা হচ্ছে হাইলি টক্সিক, অনেক বেশি টক্সিসিটি প্রডিউস করে। সেজন্য আমরা এগুলোকে কখনো ইন্ট্রাভেনাসলি ইউজ করি না। এটাকে শুধুমাত্র ইউজ করা রাখা হয়েছে টপিক্যাল আর ওরাল ইউজের জন্য। টপিক্যালি আমরা কিছু কিছু কাজে ইউজ করি, আর হচ্ছে ওরালি দেই। ওরালি দেই হচ্ছে কেন, বাওয়েল প্রিপারেশন বিফোর গাট সার্জারি, যাতে মাইক্রো অর্গানিজম গুলাকে কি করে ওখানে ডিস্ট্রয় করে ফেলে এবং আলটিমেটলি ওগুলা থেকে যাতে কোনো ইনফেকশন না হয় সেজন্য। আচ্ছা, তাহলে বাওয়েল প্রিপারেশন বিফোর গাট সার্জারি, এটাতে আমরা ইউজ করি ওরালি। আর টপিক্যালি কিছু ক্ষেত্রে আমরা দেই, যেমন হচ্ছে যদি কোথাও অ্যাবসেস ক্যাভিটি থাকে, হ্যাঁ, ইনফেক্টেড সারফেস থাকে, ওই যে যেগুলো আগে ছিল ইনফেক্টেড ওন্ড বা হচ্ছে অ্যাবসেস ক্যাভিটি, যেখানে হচ্ছে কোথাও পুজ কালেকশন হয়েছে, মানে অ্যাবসেস এর মধ্যে পাস কালেকশন হচ্ছে, সেখানে হচ্ছে আমরা এই ওরালি টপিক্যালি হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করি। টপিক্যালি আমরা নিওমাইসিন আর ক্যানামাইসিন অ্যাপ্লাই করি। তাহলে তোমাদের অ্যামাইনো গ্লাইকোসাইডস এইটুকুই মোটামুটি, এর বাইরে আর কিছু করানো নাই। ম্যাম আজকে সবাই প্রেজেন্ট ছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদের এক্সাম কবে? ম্যাম 28 তারিখ। 27 তারিখ এমসিকিউ, 27 তারিখ এমসিকিউ, 30 তারিখ ভাইবা। 27 তারিখ, 27 তারিখ এমসিকিউ, 30 তারিখ ভাইবা। আচ্ছা শোনো, এন্টি হেলমিনথিক বলে তোমাদেরকে কেউ পড়ায় নাই। এন্টি হেলমিনথিকের মধ্যে তোমাদের ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশনটা পড়ে আসবা, বইয়েই আছে, যে কোনো বইতে পাবা ক্লাসিফিকেশন অফ এন্টি হেলমিনথিক ড্রাগ। আজকে তো টাইম নেই। আচ্ছা, ক্লাসিফিকেশন পড়বা, আর হচ্ছে ওখানে অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, পাইরেন্টাল পেময়েড। ক্লাসিফিকেশন অনেকগুলো ড্রাগ আছে, এগুলো না সবগুলো না পড়ে শুধুমাত্র কোনটা তিনটা পড়বা। একটা হচ্ছে অ্যালবেন্ডাজোল, লিখে রাখো, এটা হচ্ছে সাজেশন। অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, আর হচ্ছে পাইরেন্টাল পেময়েড। অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, পাইরেন্টাল পেময়েড। তাহলে ক্লাসিফিকেশনটা ভালো করে পড়বা। এগুলা অলমোস্ট একই রকম। দেখবা হচ্ছে যে তোমরা কি নাম জানো, হেলমিনথস যেগুলা পড়ে আসছো, অ্যাস্কারিয়াসিস, ট্রাইথুরিয়াসিস, সুপওয়ার্ম ইনফেকশন, পিনওয়ার্ম ইনফেকশন, সবগুলো অলমোস্ট এদের এগেইনস্টেই কাজ করে। নামগুলো একই রকম, তো এদের মধ্যে শুধু একটু তোমরা মেকানিজম অফ অ্যাকশনটা আলাদা ওদের, আর অ্যাডভার্স ইফেক্ট গুলো ভালো করে পড়ে আসবা। মেকানিজম অফ অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্ট এগুলোই বেশি আসবে। যদি শর্ট নোট আসে তাহলে ধরো অ্যালবেন্ডাজোলের মেকানিজম অফ অ্যাকশন লিখলাম, তারপর হচ্ছে যে কোন কোন হেলমিনথের এগেইনস্টে কাজ করে। অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, পাইরেন্টাল পেময়েড, এরা অলমোস্ট সেম হেলমিনথ গুলোর এগেইনস্টে কাজ করে। আরেকটা জিনিস শিখবা, সেটা হচ্ছে এদেরকে কিভাবে দেওয়া হয়, মানে খাওয়া হয় কিভাবে। এই জিনিসটা শিখবা, যে কোন কোন হেলমিনথের ক্ষেত্রে প্রথম দিন একটা ডোজ, সেকেন্ড দিন একটা ডোজ, আর এক সপ্তাহ পর একটা ডোজ। আবার কোন হেলমিনথের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল ডোজ দেওয়া হয়।
কোনো হেলমেন্থের ক্ষেত্রে হচ্ছে পরপর 3 দিন হচ্ছে ডোজ দেওয়া হয়। এই জিনিসগুলো সব বইয়ে পাবা, এই জিনিসগুলো শিখে আসবা আর হচ্ছে অ্যাডভার্স ইফেক্টটা পড়ে আসবা, কন্ট্রাইন্ডিকেশনটা একটু পড়ে আসবা। তাহলে এতগুলো ওষুধ লাগবে না, শুধুমাত্র 3টা ভালো করে পড়ে আসবে, অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল আর পাইরেন্টাল প্যাময়েড। এদের মেকানিজম গুলো একটু আলাদা। আর হচ্ছে ক্লিনিক্যাল ইউজ মানে হচ্ছে যে তোমাদের হেলমেন্থিক প্রপার্টি একই রকম অলমোস্ট, আর কিছু অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আলাদা। তাহলে এখানে খুব বেশি কিছু করার নাই, হেলমেন্থের ক্লাসিফিকেশনটা বেশি ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশনটা আগে পড়বা আর এরপর হচ্ছে এদিকটা ওষুধ জাস্ট পড়ে আসবা। এত বেশি কঠিন না, এগুলো একদমই সহজ, পড়লেই বুঝবা। ঠিক আছে, বেস্ট অফ লাক এভরিওয়ান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।